আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। আমি ফাতিন ইশরাক মিম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লিজেন হিয়ার ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং থেকে আমাদের ফ্রি বাংলা লাইভ ক্লাসে, যেখানে আমরা আজকে বিইউপি ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। সো চলেন আমরা দেরি না করে আমাদের প্রশ্ন সমাধান পর্বে চলে যাই। তার পাশাপাশি যারা আজকের ক্লাসে যুক্ত হচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভে। সো যারা যুক্ত হচ্ছেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে আপুকে ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। এবং তার পাশাপাশি আপনাদের যারা বন্ধুরা রয়েছে আপনারা আপনাদের বন্ধুদেরকে মেনশন দিতে পারেন, যেহেতু ক্লাসটা সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে। সো যেই বন্ধুরা এখনো আমাদের পেইড ব্যাচে যুক্ত হয় নাই, বা যারা সেকেন্ড টাইমার হিসেবে প্রিপারেশন নিচ্ছেন, অলসো যারা ফার্স্ট টাইমার হিসেবে বিইউপিতে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছে, সবার জন্য কিন্তু আজকের ক্লাসটি উন্মুক্ত। সো বিইউপির প্রস্তুতি নিতে চাওয়া সেই সকল শিক্ষার্থীকে আজকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের প্রশ্ন সমাধান ক্লাসে। চলেন আমরা আজকে সবাই মিলে বিইউপি ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেই। এবং আপনাদের তার পাশাপাশি জানিয়ে দিতে চাই যে বিইউপির জন্য একটা সেরা প্রস্তুতি যদি আপনি নিতে চান, এবং নিঃসন্দেহে আপনি যদি বিইউপিতে একবার ভর্তি পরীক্ষা দিয়েই ইজিলি চান্স পেয়ে ফেলতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, বাজারের অন্যতম সেরা বেস্ট সেলার বই বিইউপি বুস্টার, এই বইটা সংগ্রহ করে ফেলতে হবে, যেটার অলরেডি কিন্তু নিউ এডিশন অর্থাৎ নতুন সংস্করণ আপনার নিকটস্থ লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। সুতরাং বিইউপি বুস্টার সাহায্যে কিন্তু আপনি ইজিলি বিইউপিতে একটা ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারবেন। সো দেরি না করে সেটা কালেক্ট করে ফেলবেন এবং চলেন আজকের ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্ন নিয়ে আমরা আজকের সমাধান ক্লাসটি শুরু করে ফেলি। যারা আজকের ক্লাসে যুক্ত হচ্ছেন, তুর্য ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছেন আশা করি। তাসিম সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা আজকের ক্লাসে যুক্ত হচ্ছেন সবাইকে একই সাথে ওয়ালাইকুম আসসালাম। চলেন আজকের আমরা ক্লাসটা দেরি না করে শুরু করে ফেলি। আমাদের বিইউপির 2025-26 সেশনের FASS এর ভর্তি পরীক্ষার প্রশ্নসমূহ আমরা আজকে বাংলা প্রস্তুতি নিব আজকে। তো বিইউপিতে কিভাবে 60 থেকে 70 মার্কস কমন পাওয়া সম্ভব সেটা আপনারা সবাই জানেন, যে ইজিলি কিন্তু আপনি যদি বিইউপি বুস্টার বইটা পড়েন তাহলে কিন্তু ইজিলি একটা ভালো প্রিপারেশন আপনি নিতে পারবেন বিইউপির জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধুরা অনেকেই শিক্ষার্থীরা অনেকেই তাদের বন্ধুদেরকে মেনশন দিচ্ছেন। সো ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা সবাই কিন্তু ক্লাসটিতে যুক্ত হয়ে যেতে পারেন, যেহেতু ক্লাসটা সম্পূর্ণ ফ্রিতে হচ্ছে। সো ক্লাসটা সবার জন্য উন্মুক্ত। আমরা ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো দেখব। সো চলেন দেরি না করে আমরা আমাদের প্রস্তুতি নেওয়া শুরু করে দিই। প্রথমেই আমাদের স্ক্রিনে চলে আসছে 1 নম্বর প্রশ্ন। একটু বলে রাখি, প্রশ্নের উত্তর যে ভুল দেন না কেন, ঠিক দেন না কেন, কোনো সমস্যা নাই, আমরা এখানে শিখতে এসেছি। সুতরাং আমরা চাই সবাই আমাদের প্ল্যাটফর্মে আমরা যতগুলো সলভ কোশ্চেন নিচ্ছি, আমরা কোশ্চেন সলিউশন ক্লাস নিচ্ছি, সবগুলো সলভ ক্লাসে আপনারা পার্টিসিপেট করেন, আপনারা সবাই মিলে এই প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করেন। আমরা দেখতে চাই যে আপনাদের প্রশ্নটা ভুল হইলে আপনারা ঠিক কেন এই অপশনটাকে ঠিক মনে করেন, কেন ওই অপশনটাকে ভুল মনে করেন, এবং সেটার সঠিক ব্যাখ্যাটা আমরা দিতে চাই। যার কারণে প্রশ্ন ঠিক হোক বা প্রশ্নের উত্তর ভুল হোক তাতে কিচ্ছু আসে যায় না, আমরা চাই আপনারা সবাই এটাতে পার্টিসিপেট করেন। সো ক্লাসে রেসপন্স করবেন এটা আমরা আশা করব। যারা যারা ক্লাসে যুক্ত হচ্ছেন সবাইকে ধন্যবাদ ক্লাসে যুক্ত হয়ে যাওয়ার জন্য। চলেন আমরা চলে যাচ্ছি প্রশ্নে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে বল্লভ শব্দের প্রতিশব্দ কোনটা? আচ্ছা চলেন আমরা একটু জেনে আসি বাকি সব প্রশ্নের আমাদের যে অপশনগুলো এখানে অলরেডি আছে, এই অপশনগুলো থেকে আমরা একটু জেনে আসি যে এই অপশনগুলোতে আমরা কিভাবে এই প্রতিশব্দগুলো একটু জানবো। দেখেন মেঘ শব্দের অলরেডি প্রতিশব্দগুলো আপনারা একটু লিখে নেন। সেটা হচ্ছে জলদ, তারপর হচ্ছে জলধর। মেঘ শব্দের প্রতিশব্দ জলদ, জলধর, ঘন, জিমুত ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এর মধ্যে মনে করেন যে অম্বুবাহী, অম্বুবাহী,
তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের মেক শব্দের প্রতিশব্দ। এর পাশাপাশি আরো অনেক শব্দ কিন্তু আপনারা জানেন অলরেডি, তো এগুলো অলরেডি হয়তো বা আনকমন কিছু কিছু ছিল যেগুলো আপনারা জানতেন না। এবার আসতেছি পদ্য শব্দের প্রতিশব্দে। পদ্য শব্দের কিছু প্রতিশব্দ এখন আমরা জানবো। উপরের গুলো ছিল মেক শব্দের প্রতিশব্দ। তো পদ্য শব্দের প্রতিশব্দ হিসেবে আমরা দেখব হচ্ছে ধরা, ধরনী, তারপর হচ্ছে অপশনটা এখানে পৃথিবী ছিল। হ্যাঁ, পৃথিবী অপশনটা ঠিক করে নিচ্ছি, এটা হচ্ছে পৃথিবী ছিল। তো পৃথিবী শব্দের প্রতিশব্দ হিসেবে আমরা দেখতে পারি যে ধরা, ধরনী, ভূলোক, ভূলোক, দুনিয়া, ধরাধাম ইত্যাদি। এরপরে আমরা স্বামী শব্দের কিছু প্রতিশব্দ যদি আমরা একটু দেখি, স্বামী শব্দের প্রতিশব্দ, তাহলে আমরা দেখব হচ্ছে প্রভু, মনিব, নাথ, বর, বল্লভ, দ্বৈত। ওকে, এরপরে এখানে কিন্তু আমরা বল্লভ শব্দটা পেয়ে গেছি অলরেডি। আমাদের প্রশ্ন আসছিল বল্লভ শব্দের প্রতিশব্দ কোনটা, আমরা কিন্তু অলরেডি উত্তর পেয়ে গিয়েছি। বল্লভ শব্দের প্রতিশব্দ হচ্ছে স্বামী। এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে ডি নাম্বার প্রশ্ন, অর্থাৎ পাথর। এই পাথর শব্দের প্রতিশব্দগুলো কি কি আমরা যদি একটু লিখে নিই, পাষাণ, প্রস্তর, শিলা, উপল, অশ্ব। এগুলো হচ্ছে পাথর শব্দের প্রতিশব্দ। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আপনারা যারা এখন ক্লাস করতে বসছেন সবাই একটু খাতা কলম নিয়ে বসবেন এবং এগুলো একটু লিখে নিবেন, কারণ এই প্রতিশব্দগুলো জানাটাই আমাদের আজকের ক্লাসের মূল উদ্দেশ্য। আমাদের ক্লাসের মূল উদ্দেশ্য এটা না যে প্রশ্নের উত্তর জেনে যাব জাস্ট। প্রশ্নগুলো কেমন আসছে এই প্রশ্ন থেকে আমি যেন এই অপশনগুলো, বাকি অপশনগুলো থেকেও আমি প্রতিশব্দগুলো দাগাই দিতে পারি, আমি বাকি অপশনগুলো থেকেও যেন আরো নতুন নতুন মোর অ্যান্ড মোর প্রতিশব্দ জানতে পারি, সেটা হচ্ছে আমার লক্ষ্য। সো চলেন, আমরা রাইট অ্যান্সার পেয়ে গেলাম, বল্লভ শব্দের প্রতিশব্দ হচ্ছে স্বামী। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোশ্চেনে, সেটা হচ্ছে রেখাচিত্র কোন ধরনের রচনা। রেখাচিত্র কোন ধরনের রচনা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই প্রশ্নটা কিন্তু আমাদের সিলেবাস বহির্ভূত প্রশ্ন। তো রেখাচিত্র হচ্ছে আবুল ফজলের লেখা। আমরা এটার ব্যাপারে একটু ইনফরমেশন লিখব, আমরা একটু খাতা কলম নিব এবং লিখব যে আবুল ফজলের লেখা আবুল ফজলের লেখা একটি আত্মজীবনী। আবুল ফজলের লেখা একটি আত্মজীবনী, জীবনী বানান দন্ত নয় দীর্ঘ ইকার হবে, একটি আত্মজীবনী যা 1966 সালে রচিত, যা 1966 সালে রচিত। আবুল ফজলের লেখা একটি আত্মজীবনী, এই রেখাচিত্র যা 1966 সালে রচিত। ঠিক আছে, আচ্ছা, তো এই যে আবুল ফজল, এই আবুল ফজলের অন্যান্য উপন্যাস বা অন্যান্য রচনা যদি আমরা একটু জেনে রাখি, অন্যান্য রচনা, কারণ এই আবুল ফজল পরীক্ষায় যদি আবার আসে তখন কিন্তু অপশনটা চেঞ্জ করে দিতে পারে। সো আমরা আবুল ফজলের অন্যান্য রচনা বা অন্যান্য উপন্যাসগুলো একটু জানবো, সেটা হচ্ছে চৌচির। লিখে ফেলেন আবুল ফজলের অন্যান্য রচনা। নাম্বার 1 চৌচির, নাম্বার 2 প্রদীপ ও প্রত্যঙ্গ, প্রদীপ ও প্রত্যঙ্গ। এরপরে নাম্বার 3 সেটা হচ্ছে রাঙা প্রভাত, রাঙা প্রভাত। এরপর হচ্ছে মৃতের আত্মহত্যা, মৃতের আত্মহত্যা।
এবং যে মানব কল্যাণ যে লিখেছেন আবুল ফজল হক, এই আবুল ফজলের মানব কল্যাণ কোথা থেকে নেওয়া হয়েছে আমরা জানি, মানবতন্ত্র থেকে নেওয়া হয়েছে। সো এইগুলো হচ্ছে আবুল ফজলের অন্যান্য রচনা, যেটা আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সো এই অন্যান্য রচনাগুলো আপনারা একটু পড়ে নিবেন। তো এই রেখাচিত্র হচ্ছে আবুল ফজলের একটি আত্মজীবনী, যেটি হচ্ছে 1966 সালে রচিত, 1966 সালে রচিত আবুল ফজলের একটি আত্মজীবনী হচ্ছে আমাদের রেখাচিত্র রচনাটি। ঠিক আছে, সুতরাং যারা অপশন সি বলেছেন বা ডি বলেছেন তারা একটু কারেকশন করে নেবেন। রাইট আনসার হচ্ছে এটা একটা আত্মজীবনী, 1966 সালে রচিত। অন্যান্য রচনাগুলো পড়ে ফেললাম। এবার চলে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের 3 নম্বর প্রশ্ন, আমরা একটু আপনাদের রাইট আনসার গুলো দেখতে চাই। আপনারা যারা প্রশ্নের উত্তর দিচ্ছেন আমরা একটু সঠিক উত্তরগুলো একটু দেখতে চাচ্ছি। সো আপনারা যারা সঠিক উত্তর এখনো দিচ্ছেন না বা ক্লাসে পার্টিসিপেট করছেন না, আমরা একটু আপনাদের সঠিক উত্তরগুলো জানতে চাচ্ছি। ক্লাসে পার্টিসিপেশন দরকার। সো আপনাদের যারা পার্টিসিপেট করছেন ক্লাসে, আপনারা একটু দ্রুত রেসপন্স করবেন। আমরা একটু চাই যে আপনারা সবাই দ্রুত রেসপন্স করেন। আমরা 3 নম্বর প্রশ্নে যাচ্ছি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি অশুদ্ধ? একটু খেয়াল করি, নিচের কোনটি অশুদ্ধ আমাদের 3 নম্বর প্রশ্ন, যেখানে আমরা দেখতে পাচ্ছি মুখ প্লাস ছবি, মুখচ্ছবি, এটা শুদ্ধ। তৎ প্লাস অন্ত, তদন্ত। এরপর দেখতে পাচ্ছি পুরো প্লাস কার, এটা বিসর্গ সন্ধি, পুরস্কার। কিন্তু অন্যদিকে উজ্জ্বল বানানটাতে আমরা যদি একটু সঠিক সন্ধি বিচ্ছেদটা দেখি, সেটা হচ্ছে উৎ প্লাস জলের নিচে একটা বফলা থাকে। ঠিক আছে, উৎ প্লাস জল, এইভাবে করে কিন্তু আমরা উজ্জ্বল এই সন্ধিটা পাই। ঠিক আছে, এইভাবে করে কিন্তু আমরা এই উজ্জ্বল শব্দটা পাই। এটা সন্ধি বিচ্ছেদ হচ্ছে উৎ প্লাস জল, এটার নিচে একটা বফলা থাকবে। সো এটাই একমাত্র অশুদ্ধ। রাইট আনসার হচ্ছে অপশন সি। রাইট আনসার হচ্ছে অপশন সি। এরপরে আমরা পরের প্রশ্নে যাচ্ছি। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক? রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক আমরা যদি একটু দেখি, ঘরে বাইরে, বিসর্জন, যোগাযোগ এবং গোড়া, 4টা অপশন দেখতে পাচ্ছি, ঘরে বাইরে, বিসর্জন, যোগাযোগ এবং গোড়া। তো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটক হচ্ছে বিসর্জন। এছাড়া ঘরে বাইরে, যোগাযোগ এবং গোড়া, এই 3টাই কিন্তু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। উপন্যাস, যোগাযোগ উপন্যাস এবং গোড়াও হচ্ছে একটা অবশ্যই রাজনৈতিক উপন্যাস। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাসের নাম কিন্তু গোড়া। ঠিক আছে, তো আমরা একটু যদি দেখি রবীন্দ্রনাথ ঠাকুর আর বা এর বাইরে আর কি কি উপন্যাস লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর আর কি কি উপন্যাস লিখেছেন। তো তার বিখ্যাত উপন্যাসের নাম হচ্ছে চোখের বালি, যেটা একটা মনস্তাত্ত্বিক উপন্যাস। গোড়া হচ্ছে তার রাজনৈতিক উপন্যাস, একটু আন্ডারলাইন করে লিখে নিবেন। চোখের বালি হচ্ছে মনস্তাত্ত্বিক উপন্যাস, গোড়া হচ্ছে রাজনৈতিক উপন্যাস। এছাড়াও রবীন্দ্রনাথ লিখেছেন চতুরঙ্গ, যেটা আমরা প্রায় পরীক্ষার হলে অপশনে দেখতে পাই, চতুরঙ্গ। এরপর হচ্ছে নৌকা ডুবি, নৌকা ডুবিও হচ্ছে একটা মনস্তাত্ত্বিক উপন্যাস, নৌকা ডুবি, নৌকা ডুবি। এরপর হচ্ছে শেষের কবিতা। আমরা শেষের কবিতা কোন ধরনের রচনা, এমন প্রশ্ন কিন্তু পরীক্ষায় অনেকবার পাইছি। সো এটা একটু লিখে রাখবেন। ঠিক আছে, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলো একটু যদি দেখি, কারণ আমার পরীক্ষায় প্রশ্ন আসছে নাটক। সো রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য নাটকগুলো একটু যদি দেখি, তাহলে শুরুতেই আসবে হচ্ছে তাসের দেশ, তাসের দেশ। এরপর হচ্ছে রক্ত করবী, এটা হচ্ছে একটা রূপক সাংকেতিক নাটক, রক্ত করবী। এরপর হচ্ছে অচলায়তন, অচলায়তন, অচলায়তন। এরপর হচ্ছে রাজা, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক, রাজা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। তো এই জিনিসগুলো ঠিক আছে। বিসর্জন তো অবশ্যই। তারপর হচ্ছে ডাকঘর, ডাকঘর, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। তো রাইট আনসার হচ্ছে বিসর্জন, কারণ এই বিসর্জন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। এবং রাইট আনসার কি? রাইট আনসার হচ্ছে অপশন বি। 4 নাম্বার প্রশ্নের উত্তর, 4 নাম্বার প্রশ্নের উত্তর আমরা একটু দেখতে চাই যে আপনারা রাইট আনসার হিসেবে কি বলতেছেন, ক্লাসে পার্টিসিপেট আদৌ করতেছেন কিনা। আপনারা যারা ক্লাস করতেছেন একটু চাবো যে আপনারা একটু সঠিক উত্তর বলেন বা হচ্ছে ভুল উত্তর বলেন, কোনো সমস্যা নাই, বাট অপশন গুলো আপনারা অ্যাটলিস্ট গেস করেন।
করেন, ঠিক আছে? কি হইতে পারে, কি হইতে পারে, অপশনগুলো গেস করেন, ঠিক আছে? যারা ক্লাস করছেন তারা একটু ক্লাসে পার্টিসিপেট করেন, অপশনগুলো একটু গেস করেন। 5 নম্বর প্রশ্নে যাচ্ছি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে কাজী নজরুল ইসলামকে কত সালে পদ্মভূষণ উপাধি দেয়া হয়? কাজী নজরুল ইসলামকে কত সালে পদ্মভূষণ উপাধি দেয়া হয়? আচ্ছা, তো কাজী নজরুল ইসলামকে জগত্তারিণী স্বর্ণপদক কবে দেয়া হয় এটা একটু আগে জানি। কাজী নজরুল ইসলামকে জগত্তারিণী স্বর্ণ পদক, কাজী নজরুল ইসলামকে জগত্তারিণী স্বর্ণ পদক দেয়া হয় হচ্ছে, সে জগত্তারিণী স্বর্ণ পদক দেয়া হয় হচ্ছে 1945 সালে। 1945 সালে জগত্তারিণী স্বর্ণ পদক দেয়া হয়। এরপর ভারত সরকার কাজী নজরুল ইসলামকে পদ্মভূষণ উপাধি দেন। পদ্মভূষণ উপাধি দেন হচ্ছে 1960 সালে। 1960 সালে কাজী নজরুল ইসলাম পদ্মভূষণ উপাধি লাভ করেন। কাজী নজরুল ইসলাম ডিলিট উপাধি লাভ করেন কবে? কাজী নজরুল ইসলাম ডিলিট উপাধি লাভ করেন হচ্ছে 1969 সালে। ডিলিট উপাধি লাভ করেন 1969 সালে। আর 21শে পদক যেটা বাংলাদেশ সরকার কাজী নজরুল ইসলামকে দেন, 21শে পদক লাভ করেন হচ্ছে 1976 সালে। 1976 সালে হচ্ছে তিনি 21শে পদক লাভ করেন, ঠিক আছে? আচ্ছা, তারপর স্বাধীনতা পুরস্কার কবে পান কাজী নজরুল ইসলাম? স্বাধীনতা পুরস্কার, কাজী নজরুল ইসলাম স্বাধীনতা পুরস্কার পান হচ্ছে 1977 সালে। 1977 সালে। সো এই সালগুলো একটু পড়বেন, সালগুলো একটু মাথায় রাখবেন, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে? প্রত্যেকটা সাল ইম্পর্টেন্ট। তো পদ্মভূষণ উপাধি কবে দেয়া হয়? 1960 সালে। সো রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, পদ্মভূষণ উপাধি দেয়া হয় হচ্ছে 1960 সালে। কাজী নজরুল ইসলামকে পদ্মভূষণ উপাধি দেয়া হয় 1960 সালে। ওকে, এবারে আমরা চলে যাচ্ছি 6 নম্বর প্রশ্ন। কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন? কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন? আমরা যদি একটু খেয়াল করি যে কাজী নজরুল ইসলামের যে আনন্দময়ীর আগমনে এটা কিন্তু বাজেয়াপ্ত বই, ঠিক আছে? বাজেয়াপ্ত বই মানে সরকারের বিরুদ্ধে লেখাতে এই আনন্দময়ী আগমনে হচ্ছে তখনকার দিনে বাজার থেকে আউট হয়ে যায়, মানে এটা আর কেউ বিক্রি করতে পারবে না, আর এটা কেউ কিনতেও পারবে না, বাজারই এই বই নাই, সরকার এই বইকে নিষিদ্ধ করে দিয়েছে। তো এইটাকে আমরা বলি হচ্ছে বাজেয়াপ্তকরণ। এবং এই রকমই একটা নিষিদ্ধ বাজেয়াপ্ত বইয়ের নাম ছিল আনন্দময়ীর আগমনে, যেটা এই ব্রিটিশ সরকারের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লেখাতে সরকার এটাকে বাজেয়াপ্ত করে দেয়, এবং এটা হচ্ছে কাজী নজরুল ইসলামকে এই বইয়ের জন্য কারাবরণ করতে হয়, ঠিক আছে? সরকার আইসা ধইরা নিয়ে গেছে। ওকে, সো রাইট অ্যান্সার জাসমিন, রাইট অ্যান্সার দিয়েছেন। জাসমিন আগেরটাও রাইট অ্যান্সার দিয়েছেন, ধন্যবাদ। এবার 17 নাম্বার প্রশ্ন। 17 নাম্বার প্রশ্ন হচ্ছে তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, উক্তিটি কে করেছেন? আপনারা সবাই জানেন বাংলা সাহিত্যে, সবাই যদি না জানেন তাহলে খাতায় লিখে ফেলেন দ্রুত দ্রুত। বাংলা সাহিত্যের সার্থক রোমান্টিক উপন্যাস, বাংলা সাহিত্যের সার্থক রোমান্টিক উপন্যাসের নামটা কি? বাংলা সাহিত্যের সার্থক রোমান্টিক উপন্যাসের নাম হচ্ছে কপালকুণ্ডলা। সার্থক রোমান্টিক উপন্যাসের নাম হচ্ছে কপালকুণ্ডলা, যেটা হচ্ছে লিখেছেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা আমরা সবাই জানি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কপালকুণ্ডলা লিখেছেন। যেখানে আমরা দেখতে পাই যে কাপালিক রয়েছে, কাপালিক হচ্ছে একজন সন্ন্যাসী। আমরা দেখতে পাই হচ্ছে নবকুমার রয়েছে, নবকুমার হচ্ছে এই গল্পের নায়ক নবকুমার। আর যে নায়িকা, সেই নায়িকার নাম ছিল হচ্ছে কপালকুণ্ডলা। নায়িকার নাম কি ছিল? নায়িকার নাম ছিল কপালকুণ্ডলা। এই কপালকুণ্ডলা যখন নবকুমার পথ হারিয়ে একটা বনে প্রবেশ করে, কপালকুণ্ডলার সাথে প্রথম দেখা হয়, তখন কপালকুণ্ডলা এই নবকুমারকে জিজ্ঞেস করে, পথিক তুমি কি পথ হারাইয়াছো? তো এই যে লাইনটা, পথিক তুমি পথ হারাইয়াছো, এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ, প্রথম রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা। পথিক তুমি পথ হারাইয়াছো, এটা প্রথম রোমান্টিক সংলাপ। তো এরপরে
তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন, এটা কে বলছে? এটা নবকুমার কাবালিককে বলছে যে তুমি অধম তাই বলি আমি উত্তম হব না কেন। তো এটা এটা আসলে কার রচনায় পাওয়া যায়? কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সো এটা কে বলছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন। সো রাইট অ্যান্সার হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আশা করি এই ইনফরমেশন গুলো আপনাদের কাজে লাগতেছে এবং এটা থেকে আপনারা যারা যা যা জানতেন না সেই জিনিসগুলো ইনফরমেশন গুলো গ্র্যাব করে নেন, ঠিক আছে? খাতায় লিখে ফেলেন, নোট করে ফেলেন এবং গ্র্যাব করে নেন। এবার 8 নম্বর প্রশ্নে যাচ্ছি। 8 নম্বর প্রশ্ন হচ্ছে যুদ্ধ করার যে ইচ্ছা, যুদ্ধ করার ইচ্ছা, এই যুদ্ধ করার ইচ্ছাকে কি বলা হয়? যুদ্ধ করার ইচ্ছা, যুদ্ধ করার ইচ্ছাকে কি বলা হয়? যুদ্ধ করার ইচ্ছা বা যে যুদ্ধ করতে আগ্রহী তাকে বলা হয় জুজুৎসু। যুদ্ধ করার ইচ্ছা বা যুদ্ধ করতে যে আগ্রহী তাকে কি বলা হয়? তাকে বলা হয় জুজুৎসু। জুজুৎসু, যুদ্ধ করার ইচ্ছা বা যুদ্ধ করতে যে আগ্রহী তাকে বলা হয় জুজুৎসু, ঠিক আছে? সো রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, যুদ্ধ করার যার ইচ্ছা বা যুদ্ধ করতে যে আগ্রহী তাকে বলা হয় জুজুৎসু। 9 নাম্বার প্রশ্ন। 9 নাম্বার প্রশ্ন হচ্ছে সাজের মায়া কে লিখেছেন? সাজের মায়া কে লিখেছেন? সাজের মায়া কে লিখেছেন? ওকে, সো আমাদের বিখ্যাত কবি, মহিলা কবি সুফিয়া কামাল, তাহারই পরে মনে লিখেছিলেন সুফিয়া কামাল, বেগম সুফিয়া কামাল। সো এই বেগম সুফিয়া কামালের অন্যান্য যত সব কাব্যগ্রন্থ আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ হচ্ছে সাজের মায়া। সাজের মায়া, যেটা সুফিয়া কামালের 1938 সালে লেখা, 1938 সালে লেখা সাজের মায়া। এরপরে 2 নাম্বার কাব্যগ্রন্থ হচ্ছে মায়া কাজল। মায়া কাজল, মায়া কাজল, যেটা হচ্ছে 1951 সালে লেখা, 1951 সালে লেখা, 1951 সালে লেখা মায়া কাজল, ঠিক আছে? এরপরে হচ্ছে কেয়ার কাটা, যেটা তার গল্প গ্রন্থ, গল্প গ্রন্থ কেয়ার কাটা। এটাও মাথায় রাখতে হবে কারণ এটাও কিন্তু অপশন হিসেবে আসে, ঠিক আছে? সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা। কেয়ার কাটা হচ্ছে 1937 সালে লেখা, 1937 সালে লেখা, ঠিক আছে? তো সাজের মায়া কার লেখা? সুফিয়া কামালের লেখা, বেগম সুফিয়া কামালের লেখা। 9 নম্বরের উত্তর সি। 10 নাম্বার, আবছায়া শব্দের আব উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? আবছায়া, আবছায়া মানে মনে করেন যে আমরা যখন বলি যে গাছের আব ডাল বা আবছায়া, এই আব কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? আব কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? এটা মনে করেন যে হালকা ছায়া মানে অস্পষ্ট ছায়া, ছায়াটা এখনো ক্লিয়ার না, আনক্লিয়ার, এটাকে বলি হচ্ছে আবছায়া। তো আবছায়া যে শব্দটা, এখানে আব উপসর্গটা অস্পষ্টতা অর্থে ব্যবহৃত হয়েছে। অস্পষ্টতা, এখনো ক্লিয়ার না, অস্পষ্টতা অর্থে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? অস্পষ্টতা অর্থে ব্যবহৃত আরো কিছু আব উপসর্গ হচ্ছে, মনে করেন এক তো আমরা পেয়ে গেলাম আবছায়া, এরকম আরো একটি শব্দ হচ্ছে আবডাল। আবছায়া এবং আবডাল। সো এই আব মানে হচ্ছে এখানে অস্পষ্টতা বুঝাচ্ছে। কিরে বাই, অস্পষ্টতা বুঝাচ্ছে আবছায়া এবং আবডাল। সো রাইট অ্যান্সার হচ্ছে অস্পষ্টতা। 11 নাম্বার, নিচের কোনটি বিদেশি উপসর্গে গঠিত শব্দ? নিচের কোনটি বিদেশি উপসর্গে গঠিত শব্দ? রাইট অ্যান্সার কি হবে? প্রগতি, তারপর হচ্ছে অব, তারপর হচ্ছে অধি, এরপর হচ্ছে নিমরাজি। নিমরাজি, তো এখানে যে নিম কথাটি রয়েছে, নিমরাজি শব্দটার ভেতরে নিম রাজি, এখানে এই নিম রাজি যে শব্দটা, এখানে নিম কথাটার মানে হচ্ছে প্রায়, মানে প্রায় সে রাজি হয়ে গেছে। আর অন্যদিকে আমরা যখন বলবো নিম খুন, নিম খুন, এখানে এই নিম মানে হচ্ছে অর্ধেক, মানে সে অর্ধেক খুন হয়েছে, ঠিক আছে? নিম খুন, এখানে নিম মানে হচ্ছে অর্ধেক, আর ওইখানে নিম রাজি, এই নিম রাজি মানে হচ্ছে প্রায়, ঠিক আছে? উল্টা লিখছি, নিম রাজি মানে হচ্ছে অর্ধেক রাজি, আর নিম খুন মানে হচ্ছে প্রায় খুন, উল্টা লিখছি।
একটু কারেকশন করে নেন, ঠিক আছে। নিম খুন, নিম খুন মানে হচ্ছে প্রায় খুন, আর নিম রাজি মানে হচ্ছে অর্ধেক রাজি। সো এটা হচ্ছে আমাদের বিদেশি উপসর্গে লেখা, বিদেশি উপসর্গ। বাহ, অনেকক্ষণ ধরে অপশন ডি হচ্ছে। সো আমরা 12 নাম্বার প্রশ্নে যাচ্ছি। 12 নাম্বার প্রশ্ন হচ্ছে উত্তরীয় শব্দের অর্থ কি? উত্তরীয়, কুহেলি উত্তরী তলে। তো সেখানে যে উত্তরীয় বা ধরেন যে বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশনে আমরা খেয়াল করি যে উত্তরীয় পরিয়ে দেয় সম্মান সূচক হিসেবে, তারা কিন্তু সম্মাননা প্রদান করেন উত্তরীয় পরিয়ে দিয়ে। সো উত্তরীয়া ইজ ওয়ান কাইন্ড অফ চাদর যেটা হচ্ছে সম্মানজনক ভাবে পরিয়ে দেওয়া হয়। তো উত্তরীয় হচ্ছে, উত্তরীয় শব্দ হচ্ছে এক ধরনের চাদর, উত্তরীয় মানে হচ্ছে এক ধরনের চাদর। অন্যদিকে এই যে কুয়াশা, কুয়াশাকে আমরা প্রকাশ করি হচ্ছে কুহেলি দিয়ে, কুহেলি, কুহেলি দিয়ে হচ্ছে কুয়াশাটাকে প্রকাশ করি, ঠিক আছে। আচ্ছা, সমীর, এই যে বাতাস, বাতাস দিয়ে কিন্তু আমরা সমীর বা সমীরণ প্রকাশ করি, সমীর বা সমীরণ মানে বাতাস। তো আমরা পরের প্রশ্নে যাচ্ছি, কুহেলি শব্দের অর্থ কি? এইমাত্র পড়ছি, এইমাত্র পড়লাম কুহেলি শব্দের মানে কি? কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী। সো দ্যাট কুহেলি মানে হচ্ছে কুয়াশা, উত্তরী মানে হচ্ছে চাদর। সো কুয়াশার চাদরের নিচে, কুহেলি উত্তরী তলে, তলে মানে নিচে, কুয়াশার চাদরের নিচে মাঘের সন্ন্যাসী। মাঘের সন্ন্যাসী মানে শীতকাল, মাঘের সন্ন্যাসী বলতে এখানে শীতকালকে বোঝানো হয়েছে। বিখ্যাত লাইন তাহারই পরে মনে কবিতার। তো আমরা পরের প্রশ্নে যাচ্ছি, আমাদের 14 নাম্বার প্রশ্ন, অপরিচিতা বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ নারী ব্যক্তিত্ব কাহিনী পাওয়া যায় তার নাম কি? অর্থাৎ অপরিচিতাতে আমাদের যে নায়িকা ক্যারেক্টার রয়েছে সেই ফিমেল ক্যারেক্টারের নাম কি? একদম ইজি একটা প্রশ্ন, এই প্রশ্নের কোনো ব্যাখ্যা আমি জানি না দেওয়া দরকার আছে কিনা, কারণ বাকি সবগুলা বেডা মানুষ, একটাই বেডি মানুষের নাম দেয়া আছে। সো এরা যদি ভুলও হয় এরাও দাগাইতে হবে। আচ্ছা, এবারে আমরা 15 নাম্বার প্রশ্নে যাচ্ছি। 15 নাম্বার প্রশ্ন হচ্ছে, সোনার তরী কবিতায় সোনার ধান কোনটিকে নির্দেশ করে? আমি জানি না এই প্রশ্ন যদি বিউপিতে আসে তাহলে এই প্রশ্নের উত্তর যদি আপনারা না পারেন তাহলে আপনাদের আসলে ঘাস খাওয়া দরকার। কি খাওয়া দরকার বলেন তো? 3 বেলা ঘাস খাবেন। ঘাস কিভাবে খাবেন? ইউটিউবে সার্চ দিবেন যে কিভাবে ঘাস খাইতে হয়, তার হলে ওইটা দেখবেন যে আসে হয়তোবা, তো সেটা খাওয়ার প্র্যাকটিস করতে হবে। কারণ এই যে সোনার তরী কবিতায় সোনার ধান, সোনার ধান কাটছে, সোনার ধান কবিতায় হচ্ছে, সোনার তরী কবিতায় সোনার ধান নৌকায় তুলে দিছে, লেখকের নিজেরই জায়গা হয় নাই, কৃষকের নিজেরই জায়গা হয় নাই। তাহলে এই যে সোনার ধান, এই সোনার ধান মানে যে জানে না তার আসলে কি করা উচিত? তার আসলে 3 বেলা ঘাস খাওয়া দরকার, ঠিক আছে। সো যদি ঘাস খাইতে চান তাহলে এই প্রশ্নের উত্তর দিয়েন না, আর যদি ঘাস খাইতে ইচ্ছা না করে তাহলে কি করবেন? প্রশ্নের উত্তরটা আপনি জানেন যে এই প্রশ্নের উত্তরটা কি? সোনার ধান মানে হচ্ছে সারা জীবনের যত সৃষ্টিকর্ম রয়েছে মানুষের, বা সোনার তরী কবিতায় যেই কবি রয়েছেন সেই কবির যে সৃষ্টিকর্ম, সেই সৃষ্টিকর্মকে আমরা বলতেছি সোনার ধান, ঠিক আছে। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। সো সেই সোনার ধানটা কি? সারা জীবনে যত সৃষ্টিকর্ম রয়েছে সেটা, দ্যাট মিনস আখিরাতে, একদম শেষ জীবনের আখিরাতে কিন্তু আপনার সেই সারা জীবনের সৃষ্টিকর্মের হিসাব হবে, সেখানে কিন্তু আপনার কোনো জায়গা নাই বা আপনার কোনো কর্তৃত্ব নাই। সো এইটাই মিন করছে যে ছোট্ট একটা তরি, এখানে আমার সারা সোনার ধান, সারা জীবনের সৃষ্টিকর্ম এখানে ঠাই পেয়েছে, সেখানে আমার ঠাই নাই, আমারই সোনার ধানে গিয়াছে ভরি। সো আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন, আমারে ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। এখন আমার ঘর ভেঙে দিছে যে, আমি এখন তার ঘর বেঁধে দিব, এমন তো ভালো মানুষ আপনারা না। কিন্তু এই যে আপনারা ভালো মানুষ যেন হতে পারেন সেটাই আসলে আপনাদেরকে কবি আহ্বান জানিয়েছেন। সো এই যে প্রতিদান কবিতা, প্রতিদান কবিতায় আমার ঘর যে ভেঙে দিছে আমি তার ঘর বাঁধবো, এই ব্যাপারটাকে এখানে কি হিসেবে তুলে ধরা হয়েছে? সর্বাংশহা মনোভাব, আত্মগ্লানি, পরোপকার, কৃতজ্ঞতা বোধ। ডেফিনেটলি আমার ঘর যদি কেউ ভেঙে দেয় তার প্রতি আমি কৃতজ্ঞতা বোধ দেখাইতে যাব না। আমি সেটা কি অর্থে প্রকাশ করতেছি? আমি প্রকাশ করছি এখানে পর উপকার, পর উপকার। আমি প্রতিশোধের বদলে আমরা প্রতিদান দিচ্ছি, প্রতিদান দিচ্ছি এবং এটাকে বলছি পর উপকার। ওকে, এবারে আমরা 17 নাম্বার প্রশ্নে যাচ্ছি। 17 নাম্বার প্রশ্ন হচ্ছে, আমদানি কোন ভাষার শব্দ? আমদানি কোন ভাষার শব্দ? তো আমদানি কোন ভাষার শব্দ? হিন্দি,
ফার্সি, পর্তুগিজ এবং আরবি, 4টি অপশন রয়েছে। রাইট অ্যান্সার কি হবে? আমদানি কোন ভাষার শব্দ? চলেন আমরা হচ্ছে কিছু বিদেশি ভাষার শব্দ জেনে আসি। যেমন সবার আগে ইদানিং আমাদের প্রশ্ন আসে হচ্ছে ফার্সি এবং ফরাসি শব্দ থেকে, কারণ ফার্সি আর ফরাসিটাই আপনারা প্যাচ লাগাই দেন, ঠিক আছে? সো আমরা হচ্ছে কিছু ফার্সি শব্দ শিখব, যে ফার্সি শব্দের ভেতরে সবার ফার্স্টে আসবে হচ্ছে আইন। ফার্সি শব্দের মধ্যে সবার আগে আসবে হচ্ছে আইন, এরপর হচ্ছে আজাদ, এরপর হচ্ছে আফগান, আফগান, এরপর হচ্ছে নামাজ, কারণ আরবি শব্দ হচ্ছে সালাত আর ফার্সি শব্দ হচ্ছে নামাজ, ঠিক আছে? নামাজ। এরপর হচ্ছে আসমান, আরাম, কারবার, কারখানা, খোদা, কামান, তারপর হচ্ছে খরগোশ, and the last one আমদানি। সো আশা করি পেয়ে গেছেন। আমদানি শব্দটা হচ্ছে ফার্সি ভাষা থেকে নেয়া ফার্সি শব্দ, ফার্সি ভাষার শব্দ হচ্ছে আমদানি, ঠিক আছে? অন্যদিকে পর্তুগিজ ভাষায় আপনি জানেন যে আনারস, তারপর হচ্ছে আলপিন, এগুলো হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ, পর্তুগিজ ভাষার শব্দ। অন্যদিকে এখানে আরবি ভাষার শব্দ হিসেবে আপনি পাবেন হচ্ছে আল্লাহ, আপনি পাবেন আকবার, আপনি পাবেন হচ্ছে আদালত, এরপর আপনি পাবেন হচ্ছে আমলা, 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 আমলা পাবেন আরবি শব্দ হিসেবে। আপনি পাবেন হচ্ছে ইমান, ইমান, আমানত, ইত্যাদি ইত্যাদি বহু বহু শব্দ আছে। সো আমি কয়েকটা জাস্ট লিখে দিলাম। সো আমদানি হচ্ছে একটা ফার্সি শব্দ, বাকি সব ফার্সি শব্দ লিখেছি। আমি যখনই খাতায় লিখছি, বোর্ডে লিখছি, আপনারা একটু দয়া করে খাতায় লিখে ফেলবেন, সেই জিনিসগুলো নোট করে ফেলবেন। যদি নোট না করতে চান কোনো সমস্যা নাই, আলটিমেটলি লসটা আপনারই হচ্ছে, কারণ আমি আপনাদেরকে শিখাচ্ছি। ইট ডিপেন্ডস অন ইউ যে আপনি কতটুকু গ্র্যাব করতে পারছেন সেটা, রাইট? ওকে, এবারে আমরা 18 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি কোনটি ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত? আমি জানি যে রেইনকোট গল্পটা কত সালে প্রকাশিত হয়েছে? 1995 সালে, এবং রেইনকোট গল্পের প্রেক্ষাপট হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহরের যে পরিস্থিতি, সেই ঢাকা শহরের পটভূমি, মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত হচ্ছে রেইনকোট গল্পটি আখতারুজ্জামান ইলিয়াসের। আমি কিংবদন্তির কথা বলছি, যেখানে আমরা কবিতা নিয়ে কথা বলবো, বা আমাদের যে কিংবদন্তি, আমাদের যে পূর্বপুরুষ, সেই পূর্বপুরুষের কথা এখানে বলা হয়েছে, যে পূর্বপুরুষের পিঠে রক্ত জবার সৌরভ ছিল, রক্ত জবার ক্ষত ছিল, এবং হাতের করতলে হচ্ছে পলিমাটির সৌরভ ছিল। এরপরে 18 বছর বয়স কবি, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা। সুকান্ত ভট্টাচার্য আমাদের যে বাংলাদেশ, সেখানে তারুণ্য ভাব যেন চলে আসে আবারও, এদেশের বুকে আবারও 18 আসুক নেমে, এই প্রত্যাশা তিনি কিন্তু ব্যক্ত করেছেন। অন্যদিকে ফেব্রুয়ারি, এই শব্দটা শুনলেই তো আমার ভাষা আন্দোলনের কথা মনে পড়ে যাওয়া উচিত। ফেব্রুয়ারি 1969 কবিতায় কবি শামসুর রাহমান ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে কিন্তু আরো একবার যেন গণজোয়ার, গণ আন্দোলন, গণ অভ্যুত্থান 1969 সালে সংঘটিত হতে পারে, সেই আশা ব্যক্ত করে আমাদের সবাইকে উজ্জীবিত করেছে, যে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া। তার মানে একবার ফুটছিল ফেব্রুয়ারি 1952 সালে, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া, এবং এই কৃষ্ণচূড়ার লাল রংটা যেন আমাদের ভাষা আন্দোলনের কথা মনে করিয়ে দেয়, যে একবার আমরা এই ভাষার জন্য রক্ত দিয়েছিলাম, আর এই রক্তটার, এই রক্তের সিম্বলটাই কৃষ্ণচূড়া ফুলটা দিয়ে কবি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। সো ভাষা আন্দোলনের পটভূমিতে লেখা হচ্ছে ফেব্রুয়ারি 1969 কবিতাটি। ওকে, তো এরপরে আমরা 19 নাম্বার প্রশ্ন শেষে আমরা দেখতে পাচ্ছি আরো একবার বিউপি বুস্টার বইটাকে, যেটা FSSS এবং FASS দুটার জন্যই প্রচলিত, এবং বাজারে নতুন এডিশন চলে আসছে। ক্লাসের শুরুতেই আমি একবার বলেছি যে যারা বিউপির প্রশ্ন, এই যে প্রশ্ন প্যাটার্ন গুলো আপনি আরো মোর অ্যান্ড মোর কোশ্চেন প্র্যাকটিস করতে চান, তাদের জন্য বিউপি বুস্টার বইটা। সেখানে আপনি বিউপিতে বিগত বছরে আসা সকল প্রশ্নের পাশাপাশি এই বছরে আপনি যেন একটা ভালো পরীক্ষা দিতে পারেন,
সেটার জন্য কিন্তু বিশেষ বিশেষ সাজেশন দেওয়া আছে। সো আপনি একই সাথে প্রশ্ন প্র্যাকটিস করতে পারছেন, একই সাথে সাজেশন পাচ্ছেন এবং একই সাথে একটা ভালো প্রিপারেশনের জন্য একটা ভালো বই পাচ্ছেন। সো এই বইটা আশা করি আপনারা কালেক্ট করে নেবেন। তো এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে নিচের কোনটি আরবি শব্দ? আমরা আরেকটা ইউনিটের প্রশ্ন দেখতে পাচ্ছি। নিচের কোনটি আরবি শব্দ? গোসল, নামাজ, বেহেস্ত এবং রোজা। আচ্ছা একটু খেয়াল করি, রোজা, রোজা হচ্ছে ফার্সি শব্দ যার আরবি শব্দ হচ্ছে সাওম। আমরা ছোটবেলায় আরবি অর্থাৎ ধর্মের বইতে পড়ে ফেলেছি, আশা করি সবাই পড়ছেন। আচ্ছা এরপরে হচ্ছে বেহেস্ত। বেহেস্ত হচ্ছে ফার্সি শব্দ, বেহেস্তর আরবি শব্দ হচ্ছে জান্নাত। ওকে, এরপর হচ্ছে নামাজ। এই নামাজ হচ্ছে ফার্সি শব্দ, নামাজের আরবি শব্দ হচ্ছে সালাত। তো এই তিনটাই হচ্ছে আমাদের ফার্সি শব্দ। আর এই ফার্সি শব্দগুলোর আরবি ফরম্যাট গুলো আমি এখানে লিখে দিয়েছি, যে রোজার আরবি হচ্ছে সাওম, বেহেস্তর আরবি জান্নাত, নামাজের আরবি সালাত। এই তিনটা আরবি শব্দ আমি লিখে দিয়েছি। সো একমাত্র অবশিষ্ট আছে গোসল। সো এটা প্রমাণ করার কোনো দরকার নাই যে এটা আরবি শব্দ, কারণ তিনটা যেহেতু ভুল, সো অপশন এটা তো অবশ্যই সঠিক হবে। এটা আমাদের কমন সেন্স, রাইট? সো আমরা কমন সেন্স দিয়ে বুঝে গেলাম যে তিনটা যেহেতু আরবি শব্দ না, তার মানে অপশন এ গোসল এটা হচ্ছে আরবি শব্দ। এন্ড পরীক্ষায় আপনাকে যদি কখনো আরবি শব্দ থেকে প্রশ্ন দেয়, তাহলে ডেফিনেটলি আপনি শিওর থাকেন যে আপনাকে কোনো এই যে আল্লাহ, তারপরে রোজা, সাওম, হজ, জাকাত এই টাইপের আরবি শব্দ, ধর্মীয় শব্দ থেকে কোনো প্রশ্ন দিবে না আরবি শব্দ আইডেন্টিফাই করতে। আরবি শব্দ আইডেন্টিফাই করতে হলে আপনাকে ধর্মীয় শব্দ দিবে না, আপনাকে ধর্মীয় শব্দের বাইরে যেমন গোসল, তারপর হচ্ছে কলম, তারপর হচ্ছে আইন, এই টাইপের প্রশ্ন দিবে, এই টাইপের শব্দ দিবে যেগুলো হচ্ছে আরবি শব্দ। এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টা? মৌলিক স্বরধ্বনি জানতে হইলে আপনাকে একটা জিওভা একে বুঝাই দিতে হবে, যেটা আমি হচ্ছে আমাদের ধ্বনি বর্ণ অক্ষরের ক্লাসে বুঝাই দিছিলাম অলরেডি। জিওভা, একটা জিওভা কেন আঁকবো? কারণ এই জিওভার দিয়ে আমি হচ্ছে সম্মুখ পশ্চাৎ, এই সামনের টুকু হচ্ছে সম্মুখ, পিছনের টুকু হচ্ছে পশ্চাৎ, এবং এইখান থেকে হচ্ছে জিওবার উচ্চারণ অনুযায়ী তিনটা জায়গা আমি আইডেন্টিফাই করব, এবং এখান থেকে হবে হচ্ছে ই, এ, আ, অ, ও এবং লাস্ট ওয়ান উ। এই যে ই, এ, আ, অ, ও, উ, এখানে কয়টা স্বরধ্বনি আছে একটু কাউন্ট করেন তো। 1 2 3 4 5 6 7, এবং এই 7টাই হচ্ছে আমাদের মৌলিক স্বরধ্বনি। এই 7টি হচ্ছে আমাদের মৌলিক স্বরধ্বনি। ই, এ, আ, অ, ও, উ, এই 7টি হচ্ছে আমাদের মৌলিক স্বরধ্বনি। ঠিক আছে, যেখানে স্বরে আ, এই আটা হচ্ছে আমাদের নিম্ন মধ্য, দেখেন একদম মাঝখানে বসছে এবং সবার নিচে বসছে, নিম্ন মধ্য স্বরধ্বনি। সম্মুখ স্বরধ্বনি হচ্ছে ই, এ, এবং পশ্চাৎ স্বরধ্বনি হচ্ছে অ, ও, উ। সো এই বিষয়টা আশা করি আপনারা খেয়াল করতে পারছেন। এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নিচের কোনটি তৎসম শব্দ? আগুন, জল, অগ্নি, পানি। তিনটা শব্দের ভেতরে তৎসম শব্দ আইডেন্টিফাই করার একটা অন্যতম শর্ত হচ্ছে যখন কোন শব্দের ভেতরে মূর্ধন্য স, মূর্ধন্য, রফলা, জফলা, রেফ যুক্ত বর্ণ, এই সব জিনিসগুলো বেশি আধিক্য থাকবে। সব সময় না, বাট বেশি আধিক্য থাকবে। সো এখানে আমরা একটা যুক্ত বর্ণ শব্দ দেখতে পাচ্ছি অগ্নি। সো ডেফিনেটলি এই অগ্নি থেকেই কিন্তু পরে আগুন আসছে। সো অগ্নি হচ্ছে তৎসম শব্দ। এবং এই তৎসম শব্দগুলো কি? যেই সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে ডিরেক্ট একটা লাফ দিয়ে বাংলা শব্দ ভান্ডারে চলে এসেছে, এখন পর্যন্ত অপরিবর্তিত আছে এবং এগুলোকে আমরা এখনো ব্যবহার করি, এই শব্দগুলো হচ্ছে তৎসম শব্দ, যেগুলো বাংলা শব্দ ভান্ডারের সবচেয়ে প্রাচীন শব্দ হিসেবে এখনো ব্যবহৃত হয়। ওকে ফাইন, এবার আমরা চলে যাচ্ছি 4 নাম্বার প্রশ্নে। যেমনি ট্রেন যায় না, ট্রেন, এমনি ট্রেনের স্পিডে যাচ্ছি একদম, মানে কোনো স্টপেজ নাই, কোথাও থামতেছি না। মানে এটা হচ্ছে মেট্রো স্টেশন, যেটা হচ্ছে মেট্রো স্টেশন নাই, মানে মেট্রো রেল কোনো স্টেশন নাই, একবারে উত্তরে যায় থামবে। ওকে, এবার আমরা 4 নাম্বার প্রশ্নে যাচ্ছি। বাংলা গদ্যের জনক কে?
এটা যদি না পারেন আসলে পরীক্ষা দিতে যায়েন না। পরীক্ষার হলে এই প্রশ্ন পাইছেন আর আপনি ভুলে গেছেন এই প্রশ্নের উত্তর কি, তাহলে আপনার পরীক্ষাই দেওয়ার দরকার নাই। বাংলা গদ্যের জনক কে? বাংলা গদ্যের জনক কে একটু খেয়াল করি। উইলিয়াম কেরি, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় বাংলা ব্যাকরণের, বাংলা ভাষায় বাংলা ব্যাকরণের প্রথম বই লিখেছেন, গৌড়ীয় ব্যাকরণ। ভুলে যায়েন না এই ব্যাটারে ভুলে গেলে বাংলা ব্যাকরণের বইয়ের প্রশ্ন আসলে তখন আর পারবেন না। গৌড়ীয় ব্যাকরণ যেটা লিখেছেন রাজা রামমোহন রায়। আচ্ছা, অনেকেই মনে করেন রাজা রামমোহন রায় মনে হয় রাজার ছেলে, মানে সে মনে হয় রাজা, বাট এই রাজা হচ্ছে তার উপাধি। আমরা দেখি না যে অনেক রিক্সাওয়ালা মামার নামও তো রাজা, তার মানে তো সে রাজা না। সো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যে রাজা মানে সে আসলে রাজা ছিল না, রাজা তার নামের উপাধি ছিল। রাজা রামমোহন রায় গৌড়ীয় ব্যাকরণ লিখেছেন। আর এই যে গদ্যের জনক বা গদ্য ছন্দের জনক, গদ্য অ্যান্ড অলসো গদ্য ছন্দ অ্যান্ড অলসো এই গদ্যের ছন্দের সাথে অ্যাড হবে হচ্ছে বিরাম চিহ্ন। এই তিনটা গদ্য, গদ্য ছন্দ, বিরাম চিহ্ন, এই তিনটার জনকই হচ্ছে আমাদের বন্ধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বড় ভাই। ঠিক আছে, আপনাদের সবার বড় ভাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গদ্য ছন্দ, গদ্য বিরাম চিহ্নের জনক। এবং তিনি প্রথম বিরাম চিহ্নের ব্যবহার করেন বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে। তার লেখা বিরাম চিহ্নের প্রথম প্রয়োগ ঘটান হচ্ছে বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে। বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে। ওকে, সো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে বাংলা গদ্যের জনক। অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর, ইনিও তো কিছু না কিছু করছে। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে বাংলা ছোট গল্পের জনক। ঠিক আছে, বাংলা ছোট গল্পের জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ছোট গল্পের জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এবার 5 নম্বর প্রশ্নে যাচ্ছি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে? বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে? রাইট অ্যান্সার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং প্যারীচাঁদ মিত্র। রাইট অ্যান্সার কি হবে? বাংলা সাহিত্যের সার্থক ঔপন্যাসিকের নাম কি? ওকে, সো আমরা একটু দেখি। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম তো সেই দিন মাত্র হচ্ছে লেখালেখি শুরু করছেন, তার অনেক আগে প্যারীচাঁদ মিত্র এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যুগ চলতে থাকে। সো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, তারা আসলে সমসাময়িক বলা যায়। সো প্যারীচাঁদ মিত্র যখন হচ্ছে আলালের ঘরের দুলাল, প্যারীচাঁদ মিত্রর উপন্যাসের নাম হচ্ছে আলালের ঘরের দুলাল। আলালের ঘরের দুলাল এই প্যারীচাঁদ মিত্র লেখা, কিন্তু এই উপন্যাসটাকে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস বলা গেলেও সার্থক উপন্যাস বলা যায় না। তাহলে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কে লিখেন? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস লেখেন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1865। এই তো মাত্র সেই দিনের কথা, তাই না? 1865 সালে তিনি লেখেন হচ্ছে দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী হচ্ছে তার প্রথম সার্থক উপন্যাস, 1865 সালে লেখা। এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা। এটা মাথায় রাখবেন, কপালকুণ্ডলা হচ্ছে সার্থক উপন্যাস, কিন্তু এটা হচ্ছে রোমান্টিক, প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস। আর দুর্গেশ নন্দিনী হচ্ছে সার্থক উপন্যাস, প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী, এবং প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা। এবং দুইজনই হচ্ছে, মানে দুটো উপন্যাসই হচ্ছে এই বড় ভাই লিখেছে, আপনাদের বড় ভাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং এটার সাথে একটু অ্যাড করব, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ছিল হচ্ছে কমলাকান্ত। কমলাকান্ত, এবং তার অন্যতম বিখ্যাত প্রবন্ধের নাম ছিল কমলাকান্তের দপ্তর। কমলাকান্তের দপ্তর, কমলাকান্তের দপ্তর, এটা তার বিখ্যাত প্রবন্ধের বই। কেন? কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সরকারি আমলা ছিলেন, সরকারি আমলা ছিলেন। সো এই জন্য, যেহেতু তিনি বিসিএস ক্যাডার, অর্থাৎ তখন তো বিসিএস ছিল না, সো যেহেতু তিনি সরকারি চাকরি করেন, সো নানা বাধা বিপত্তি থাকে, সরকারের এগেইনস্টে কথা বলা যায় না। সো তিনি কি করতেন? তিনি তার ছদ্মনাম কমলাকান্ত ব্যবহার করে তিনি কিন্তু সরকারের বিরুদ্ধে, শাসকের
জুলুমের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে তিনি কিন্তু লেখালেখি করতেন এবং তিনি সেখানে তার নিজেকে আফিম খোর বলে দাবি করতেন। আফিম খোর খেয়ে মানে সে আফিম খেয়ে সে নেশায় আসক্ত, সে একদম টাল। সো সে যা বলতেছে মানুষ মনে করতেছে যে পাগল হয়ে পাগলামি করতেছে, কিন্তু সে ওই জিনিসটাকেই পিক করছেন যে আমি পাগলামি করব, এটা সবাই হাস্যরসাত্মক ভাবে নিলেও এইখানে ব্যঙ্গ বিদ্রুপ করে আমি সমাজের যে বিষয়গুলো রয়েছে, সমাজের যে অসুখ রয়েছে, সমাজের যে সামাজিক সমস্যা রয়েছে, সেগুলোকে আমি ব্যঙ্গ বিদ্রুপ করে তুলে ধরবো। এবং এই টাইপের ব্যঙ্গ বিদ্রুপ করে যখন সমাজের কোনো সমস্যাকে তুলে ধরা হয়, সেটাকে কিন্তু সামাজিক নকশা বলা হয়, সামাজিক নকশা। ওকে, অনেক কিছু জানাই দিচ্ছি আপনাদেরকে। এরপরে প্রশ্নে যাচ্ছি আমরা, 6 নম্বর প্রশ্নে। তাহারই পরে মনে কবিতায় কবি কাকে স্মরণ করেছেন? কবি আসলে তার জামাইকে স্মরণ করছে ভাই। কবি আসলে তার প্রথম জামাই মারা গেছে, যদিও তিনি বেশি দিন স্মরণ করেন নাই, কারণ তিনি তার কিছুদিন পরেই আবার সেকেন্ড বিয়ে করে। কারণ এত তো মনে রাখা লাভ নাই, তাই না? সেকেন্ড বিয়ে করে ফেলছে, বাট প্রথম জামাইকে স্মরণ করতেছিল। সো যেহেতু চলে যাওয়া, প্রিয় বিয়োগ একটা শব্দ এখানে প্রচলিত, সেটা হচ্ছে প্রিয় বিয়োগ, অর্থাৎ প্রিয়জন হারিয়ে যাওয়া, মারা যাওয়া, চলে যাওয়া, বিচ্ছেদ ঘটা, আপনাদের ভাষ্যমতে ব্রেকআপ হওয়া, এই সবগুলোকেই হচ্ছে প্রিয় বিয়োগ বলা হয়, প্রিয়জন চলে যাওয়া। সো এই বিষয়টা হচ্ছে তার ঘটেছিল, যার জন্য তিনি কিন্তু এই যে জীর্ণ শীর্ণ ঋতু শীত, এই শীতটাকেই সে ভুলে যেতে পারে নাই। কারণ শীত মানে হচ্ছে শূন্যতা, রিক্ততা। কেন? কারণ গাছের সব পাতা পড়ে যায়, পরিবেশ একদম শূন্য হয়ে যায়, পরিবেশ একদম দেখতেই পারতেছেন যে মৎস্যের ছাড়া হয়ে যায় পরিবেশ, তাই না? সো এই বিষয়টা হচ্ছে শীত। সো কবি এখনো শীতকে ভুলতে পারে নাই, যার জন্য বসন্তের রং এখনো কবির মনকে ছোঁয় নাই। কিছুদিন পরেই ছুবে, কারণ কবি কিছুদিন পরেই বিয়ে করছে। ওকে, এবার 7 নাম্বার প্রশ্নে যাচ্ছি। মরুদ শব্দের অর্থ কি? মরুদ শব্দের অর্থ কি? এখন যারা পড়ে নাই, যারা এটা জানে না, পরীক্ষার হলে তারা কি করে জানেন? তারা করে মতে মরুত, মতে মরিচিকা, মানে মরুত মানে ম দিয়ে, সো মরিচিকাও ম দিয়ে, এভাবে করে একটা উল্টাপাল্টা দাগায় দিয়ে আসে। কিন্তু মরুত শব্দের অর্থ হচ্ছে বেসিক্যালি বাতাস। মরুত শব্দের অর্থ হচ্ছে বাতাস। সো এটা যারা জানতেন না, এটা একটু শিখে নিবেন যে মরুত শব্দ, আপনাদের সমার্থক শব্দ বা প্রতিশব্দ যা যা আছে এগুলো একটু সুন্দর মতো পড়ে ফেলবেন, ঠিক আছে? সো মরুত শব্দের অর্থ হচ্ছে বাতাস। তো এরকম অনেক টাইপের প্রশ্ন, যেরকম জাহাঙ্গীরনগরের প্রশ্ন আসছিল অভিরাম। অবিরাম মানে তো আমরা জানি, কিন্তু অভিরাম, অভিরাম মানে কি? অভিরাম মানে হচ্ছে সুন্দর, আর অবিরাম মানে হচ্ছে বিরামহীন, ঠিক আছে, কোনো বিশ্রাম ছাড়া। আর অভিরাম মানে হচ্ছে, আমরা অনেক সময় বলি নয়নাভিরাম। নয়নাভিরাম মানে হচ্ছে আমার চোখে, আমার দৃষ্টিতে ভয়ঙ্কর সুন্দর, নয়নাভিরাম। তো অভিরাম মানে হচ্ছে সুন্দর। আবার আরেকটা শব্দ প্রায়ই আসে, বিসিএস এও আসছিল, অনিক। অনিক মানে হচ্ছে সৈন্য। অনিক, অনিক শব্দের অর্থ হচ্ছে সৈন্য। এই টাইপের প্রশ্ন পারতে হইলে আপনাকে ডেফিনেটলি কি করতে হবে? আপনাকে হচ্ছে প্রতিশব্দ পড়তে হবে এবং রেগুলার পড়তে হবে। ওকে, এবার আমরা 8 নাম্বার প্রশ্নে যাচ্ছি। 8 নাম্বার প্রশ্ন হচ্ছে লাঠালাঠি কোন সমাস? একটু খেয়াল করেন, যখন আপনি পূর্বপদে আকার দেখবেন এবং পরপদে রস্বইকার দেখবেন, লাঠালাঠি, পূর্বপদে আকার, পরপদে রস্বইকার, এইভাবে লাঠালাঠি, হাতাহাতি, মারামারি, ঘুষাঘুষি, থাপড়াথাপড়ি, চুলাচুলি, যত কিছু দুনিয়াতে আপনি বানাইতে পারেন, এই ক্লাস শেষে বসে আপনি বানানো শুরু করেন, ঠিক আছে? ধস্তাধস্তি, পারাপারি, কামড়াকামড়ি, যত কিছু আছে আপনি বানাইতে পারেন। পূর্বপদে আকার, পরপদে রস্বইকার, এবং শব্দ যুগল একই হবে, একই শব্দ হবে, শুধু প্রথম পদে আকার দিবেন, পরের পদে রস্বইকার দিয়ে দিবেন। এই বিষয়টাকে আমরা বলি হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। ব্যতিহার বহুব্রীহি সমাস। আমার মনে হয় সমাসের মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট সমাস হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস টু ফাইন্ড আউট। এটা খুবই ইজিলি ফাইন্ড আউট করা যায়, ঠিক আছে? ওকে, তো এরপরে আমরা চলে যাচ্ছি 9 নাম্বার প্রশ্নে। 9 নাম্বার প্রশ্ন হচ্ছে দেশান্তর কোন সমাস? এটা না পারলে আসলে আমি জানি না যে আপনারা কি পারেন। তাহলে দেশান্তর, এটা আমি আশা করি আপনারা সবাই পারবেন, তারপরও একটু বলে দিচ্ছি। যখন কোনো শব্দের শেষে অন্তর কথাটা থাকবে অথবা মাত্র কথাটা থাকবে, অন্তর অথবা মাত্র, অন্তর অথবা মাত্র, তখন সেই সমাসটাকে আমরা বলতে পারি হচ্ছে, সমস্ত পদের শেষে অন্তর বা মাত্র থাকলে সেই সমস্ত পদকে আমরা বলতে পারি হচ্ছে নিত্য সমাস। যেমন মনে করেন হচ্ছে দেশান্তর,
গৃহান্তর, বনান্তর, জন্মান্তর। অন্যদিকে দর্শন মাত্র, ভোজন মাত্র, কেবল মাত্র, এই সবগুলোই হচ্ছে নিত্য সমাস। তো এটা একটু মাথায় রাখবেন যে শেষে অন্তর বা মাত্র থাকলে এটা নিত্য সমাস। সো নিত্য সমাস কই পাইছি? অপশন এ তে। সো অবশ্যই অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে, এবারে আমরা চলে যাব আমাদের আজকে শেষ প্রশ্নে। রাজসী শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কিভাবে হয়? রাজসী এই শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কিভাবে হয়? আমরা আমাদের শেষ প্রশ্নে চলে যাচ্ছি। আমরা একটু অপেক্ষা করি যে আপনারা কি রাইট অ্যান্সার দেন। রাজসী শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ। ওকে, আমরা একটু খেয়াল করি যে আপনারা রাজসী শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে। আমাদের 10 নাম্বার প্রশ্নে অলরেডি কিন্তু সঠিক উত্তর পেয়ে যাওয়া শুরু করে দিছে। অলরেডি অনেকেই কমেন্ট করে জানিয়ে দিচ্ছেন রাজসী শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে। অনেকেই বলছেন রাজা প্লাস ঋষি, অনেকেই বলছেন রাজ প্লাস ঋষি। রাইট অ্যান্সার কি হবে? ওকে, সো আপনাদের অনেকেরই উত্তর পেয়ে গিয়েছি। আপনারা অনেকেই বলছেন রাজা প্লাস ঋষি, অনেকেই বলছেন রাজ প্লাস ঋষি। একটু খেয়াল করেন, যখন কোনো শব্দের শেষে আ থাকবে এবং পরবর্তী শব্দের শুরুতে রি থাকবে, তখন এই আ প্লাস রি এটা মিলে হয়ে যাবে হচ্ছে অর। কি হয়ে যাবে? অর। আ প্লাস রি এটা মিলে হয়ে যাবে অর। তো রাজা শব্দের শেষে কি ছিল? আ ছিল। আর ঋষি শব্দের শুরুতে কি ছিল? রি ছিল। তাহলে রাজা প্লাস ঋষি এখান থেকে হয়ে গেল অর। সো রাজর্ষি, এখান থেকেই এই শব্দটাকে আমি উৎপত্তি পেয়েছি যে রাজর্ষি, এই শব্দটির উৎপত্তি এখান থেকে রাজর্ষি। আ প্লাস রি ইজ ইকুয়াল টু অর। আ প্লাস রি ইজ ইকুয়াল টু অর। এইভাবে মুখস্থ করে যদি আপনি না পড়ে বুঝে বুঝে পড়তে পারেন, তাহলে আই থিঙ্ক আপনাকে পরবর্তীতে রাজস্বীর জায়গায় যদি সপ্তর্ষিও দিয়ে দিই, তাহলেও আশা করি আপনি এটার অ্যান্সার করতে পারবেন। সো এই ছিল আজকে আমাদের 30টা প্রশ্ন, যেখানে আমরা বিওপি ভর্তি পরীক্ষার বিগত বছরের প্রশ্ন সলভ করেছি। আশা করি আপনাদের কাছে ক্লাসটা আজকে ফ্রুটফুল ছিল। আপনারা যারা নোট করে ফেলেছেন, ক্লাসের যত এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে সেগুলো নোট করেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। এর মধ্যে পড়াশোনা করতে থাকেন, প্রিপারেশন নিতে থাকেন, আর যত কোশ্চেন আছে, ডাউট আছে, যত ধরনের মনে সংশয় রয়েছে, সেই প্রশ্নগুলো রেডি করতে থাকেন আমার জন্য বাংলা রিলেটেড। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে অবশ্যই সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।